অনার্স থার্ড ইয়ারের সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজ আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে, যেটি তোমাদের থার্ড ইয়ারের 231113 কোডের লিটারেরি ক্রিটিসিজম টু রোমান্টিক পিরিয়ড কোর্সের একটি টপিকের উপরে। টপিকটি হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। তো ক্লাসের মূল কথায় যাওয়ার আগে আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি দীর্ঘ বিরতিতে। এই করোনা প্যান্ডেমিকের মধ্যে যদিও আমরা ক্লাসরুমে একত্রিত হতে পারছি না, আমরা অনলাইনে একত্রিত হতে পারছি, এটাকেও আমরা আমাদের সৌভাগ্য বলে ধরে নিই। তো আর কথা না বাড়িয়ে চলো আজকের আলোচনায় যাওয়া যাক। তবে আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদের কাছে আরেকবার নিজেকে পরিচিত করাতে চাই। দিস ইজ নুরুল আমিন, 34th BCS, লেকচারার ইন ইংলিশ, গভর্নমেন্ট বিএম কলেজ, বরিশাল। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে টপিকটি নিয়ে আমরা পড়ব সেটি সম্বন্ধে একটু প্রাথমিক আইডিয়া নিয়ে নিই। এই টপিকটি বা এই টেক্সটটির পুরো টাইটেল হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, যেটার আরো ইজি ভার্সন নেম হচ্ছে ডিফেন্স অফ পোয়েট্রি। এই টেক্সটটি লেখা হয়েছে 1580-তে এবং পাবলিশড হয়েছে 1595-এ। এখানে একটি কথা বলে রাখা দরকার, এই টেক্সটের যে অথার তিনি কিন্তু স্যার ফিলিপ সিডনি। এই বইটি ছাপা হওয়ার আগেই মারা যান, এজন্য প্রিন্টিং এর দিক থেকে এটিকে পোস্টহিউমাস টেক্সট বলা হয়। তো এবার আমরা জেনে নিই এই টেক্সটটির ক্রিটিক বা অথরকে। তিনি হচ্ছেন স্যার ফিলিপ সিডনি, যার জীবনকাল হচ্ছে 1554 থেকে 1586। এবার চলো জানা যাক আজকের এই টেক্সটটি থেকে আমাদের টার্গেট লার্নিং আউটকাম কি কি। আজকে আমরা এই টেক্সটটি পড়ে কি কি জানতে চেষ্টা করব। প্রথমেই আমরা যেটা জানবো, এই ক্রিটিক্যাল টেক্সটটির ব্যাকগ্রাউন্ড কি, দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য টেক্সট। এরপরে আমরা জানতে চেষ্টা করব সিডনিস ফর্মুলেশন ইন দ্য ক্রিটিক্যাল টেক্সট। এই ক্রিটিক্যাল টেক্সটটিতে সিডনি মূলত কি ফর্মুলেট করেছেন, কি থিওরাইজ করেছেন। এরপরে আমরা জানবো মেকানিজম অফ ডিফেন্স বাই সিডনি। তোমরা টাইটেল দেখেই বুঝতে পারছো অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, এই নামটির মধ্যেই ডিফেন্সের স্পিরিট আছে। তো সেই ডিফেন্সটা স্যার ফিলিপ সিডনি কিভাবে করেছেন, কোন মেকানিজম অবলম্বন করেছেন বা কোন কোন মেকানিজম তিনি অ্যাপ্লাই করেছেন। এরপরে আমরা জানবো উনি এই টেক্সটটিতে কিভাবে পোয়েট্রিকে গ্লোরিফাই করেছেন, কি কি পয়েন্টের উপরে বেস করে পোয়েট্রিকে গ্লোরিফাই করেছেন। এরপরে জানবো যে পোয়েট্রির বিপক্ষে যে সমালোচনাগুলো আছে, যে আর্গুমেন্টগুলো আছে, এগুলোকে উনি কিভাবে নিগেট করেছেন বা উড়িয়ে দিয়েছেন। চলো তাহলে আমরা জানি একটু এই টেক্সটির ব্যাকগ্রাউন্ড। প্রথমে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে অবাক হবে যে দিস ইজ দ্য ফার্স্ট টেক্সট অফ লিটারেরি ক্রিটিসিজম ইন ইংলিশ। মানে ইংরেজি ভাষায় নেটিভ ইংলিশ লিটারেরি টেক্সট কিন্তু এটি প্রথম। তাহলে এর আগে তাহলে ইংলিশ লিটারেচার কোন কোন ক্রিটিক্যাল পিসের উপর নির্ভর করতো বা ক্রিটিক্যাল পিসগুলো কেমন ছিল, সেগুলো ছিল গ্রিক রোমান ক্রিটিক্যাল পিসগুলো। ইংরেজি ভাষায় ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রথম লিটারেরি ক্রিটিক্যাল টেক্সট কিন্তু এটি। এরপর আমরা জানবো এই টেক্সটির ব্যাকগ্রাউন্ড কি। এই টেক্সটির ব্যাকগ্রাউন্ড বলতে গেলে আরো একটি গল্প আছে, সেটি হচ্ছে এই টেক্সটটি মূলত স্যার ফিলিপ সিডনি এমনিতে লিখেননি, তারই এক বন্ধুবর স্টিফেন গোশন। এই ভদ্রলোক স্যাটায়ারিস্ট ছিলেন এবং একজন প্লেরাইট ছিলেন। তিনি একটা বই লিখেছিলেন 1579-এ, সেই বইটির নাম ছিল দ্য স্কুল অফ অ্যাবিউজ। তো এই বইটি, মজার ব্যাপার হচ্ছে এই বইটিতে যদিও স্টিফেন গোশন পোয়েট্রির
কড়া সমালোচনা করেছিলেন, হার্শ ক্রিটিসিজম অ্যাপ্লাই করেছিলেন এখানে, কিন্তু তিনি বইটি আবার উৎসর্গ করেছিলেন কিন্তু স্যার ফিলিপ সিডনিকেই। তো এই বইটি লেখা হলো 1579, 1580-তে আমাদের স্যার ফিলিপ সিডনি এই বইটির জবাবে রিপ্লাই হিসাবে রিপ্লাই টেক্সট লিখলেন, অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, যেটা আমাদের আজকের পাঠ। আমাদের সময় সংক্ষিপ্ততার জন্য এই গল্পটা আরো লম্বা করা গেল না। চলো আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। এবার আসো, সিডনি তো এই ক্রিটিক্যাল টেক্সটিতে অনেক ফর্মুলা দিয়েছেন, অনেক থিওরাইজ করেছেন, কিন্তু ইন ব্রিফ আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে উনি মূলত দুটো স্পিরিট এখানে অ্যাপ্লাই করেছেন। ফার্স্ট কথা হচ্ছে, উনি এখানে প্রমাণ করতে চেয়েছেন, এস্টাবলিশ করতে চেয়েছেন যে পোয়েট্রি ইজ অরিজিনেটেড ফ্রম এ ডিভাইন সোর্স। পোয়েট্রি যেন তেন সোর্স থেকে আসা কোনো বিষয় নয়। উনি প্রমাণ করেছেন পুরো টেক্সট জুড়ে যে পোয়েট্রি is originated from a divine source. So it should not be refuted very easily. It possesses a very strong epistemological and theological background. Then সিডনি যে ফর্মুলেশনটি অ্যাপ্লাই করেছেন সেটি হচ্ছে পোয়েট্রি কিপস রিচ কন্ট্রিবিউশন ফর সোসাইটি। এই পয়েন্টটা কি? সিডনির সমসাময়িককালে স্টিফেন গোসনের মতো লোকেরা যেটা বলতে চাইলেন যে পোয়েট্রির সোসাইটিতে কোনো বাস্তব অবদান নেই। তো আমাদের সিডনি এই বিশাল টেক্সটিতে উনি কিন্তু প্রমাণ করেছেন, উনি কিন্তু আর্গুমেন্ট রেজ করে দেখিয়েছেন যে পোয়েট্রি কিপস এ রিচ কন্ট্রিবিউশন ফর সোসাইটি। তাহলে এই কাজটি করতে গিয়ে বা ওনার এই বক্তব্য এস্টাবলিশ করতে গিয়ে উনি কি কি মেকানিজম অ্যাপ্লাই করেছেন বা কি মেকানিজম অ্যাপ্লাই করেছেন? উনি পোয়েট্রিকে ডিফেন্স করতে গিয়ে কি কি মেকানিজম অ্যাপ্লাই করেছেন আসো আমরা জানি। তাহলে মেকানিজম অফ ডিফেন্স বাই সিডনি, ফার্স্ট ওয়ান, glorifying poetry. He has absolutely and wholeheartedly glorified poetry. He has praised poetry with his immense effort. First one. Second one, তোমরা একটু নোট করে নাও এই স্লাইডটা, negating the arguments against poetry. পোয়েট্রির এগেইনস্টে যে যে আর্গুমেন্ট গুলো আছে আমরা জানবো, চারটা আর্গুমেন্ট আছে স্টিফেন গোসনের এই বইটিতে, চারটা আর্গুমেন্ট রেজ করেছেন উনি। সেই চারটা আর্গুমেন্টকে উনি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন কিছু নিগেটিং আর্গুমেন্ট রেজ করার মাধ্যমে। তাহলে আমরা কি পেলাম? দুটো মেকানিজম এখানে, এক হচ্ছে গ্লোরিফাইং পোয়েট্রি আর একটা হচ্ছে নিগেটিং আর্গুমেন্টস এগেইনস্ট পোয়েট্রি। তোমরা এভাবে মনে করে নিতে পারো যে গ্লোরিফাইং অ্যান্ড নিগেটিং। দেন আমরা যে পয়েন্টটা যাব সেটা হচ্ছে গ্লোরিফিকেশন অফ পোয়েট্রি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, গ্লোরিফিকেশন অফ পোয়েট্রি। গ্লোরিফাই করতে গিয়ে এটা যেন তেন কাজ না। ইট ওয়াজ আ টায়ারসাম জব ফর স্যার ফিলিপ সিডনি টু গ্লোরিফাই পোয়েট্রি ইন দ্য ফেস অফ সিভিয়ার ক্রিটিসিজম, স্কর্নফুল ক্রিটিসিজম এগেইনস্ট পোয়েট্রি। বন্ধুরা, তোমাদেরকে আরেকটু পেছনে নিয়ে যাই, যেটা আমার মেনশন করার প্রয়োজন মনে করছি। দেখো তোমরা, স্যার ফিলিপ সিডনি দুটো ফর্মুলেশন দিয়েছেন, তাই না? পোয়েট্রি ইজ অরিজিনেটেড ফ্রম এ ডিভাইন সোর্স, একটা হচ্ছে পোয়েট্রি গিভস এ রিচ কন্ট্রিবিউশন ফর সোসাইটি। এখানে কিন্তু উনি স্পিরিচুয়াল টুল অ্যাপ্লাই করেছেন, স্পিরিচুয়াল কিছু দাবি দেওয়া অ্যাপ্লাই করেছেন, উনি হিস্ট্রির গ্রাউন্ড থেকে কিছু দাবি দেওয়া অ্যাপ্লাই করেছেন, মিথের জায়গা থেকে কিছু দাবি দেওয়া অ্যাপ্লাই করে বলেছেন যে না, পোয়েট্রিকে যেন তেনভাবে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এই যে পয়েন্টটা, সেকেন্ড পয়েন্টটা, সেখানে কিন্তু তিনি বাস্তব জীবনের প্রেক্ষাপটে পোয়েট্রির গ্রহণযোগ্যতাকে উনি কিন্তু প্রমাণ করেছেন, অ্যাপ্রুভ করতে চেয়েছেন। তো তাহলে ওনার ফর্মুলা হলো কয়টা? দুইটা। এক হচ্ছে পোয়েট্রি অরিজিনেটেড ফ্রম এ ডিভাইন ফোর্স, আর দ্বিতীয় হচ্ছে পোয়েট্রি গিভস রিচ কন্ট্রিবিউশন ফর সোসাইটি। এই দুটো
ফর্মুলেশনকে এস্টাবলিশ করতে উনি দুটো মেকানিজম অ্যাপ্লাই করেছেন। এখন একটু জেনে রাখি যে এই দুটো মেকানিজমকে আমরা দুটো সেকশন ধরে নিতে পারি, আমরা আরো ইজিলি মনে করে রাখতে পারি যে এই টেক্সটটিতে দুটো সেকশন আছে। কেমন? তোমরা একটু মেডিটেট করো। দুটো সেকশন আছে। ফার্স্ট সেকশনে কি থাকবে? ওই যে গ্লোরিফাইং পোয়েট্রি। সেটা কিভাবে করলেন? পোয়েট্রিকে ডিভাইন সোর্স বা ডিভাইন অরিজিনাল কোনো বিষয়রূপে প্রমাণ করে এটা করেছে, যেটা আগের স্লাইডে দেখেছো। দ্বিতীয়টা যেটা, এটা কিন্তু এই বইয়ের সেকেন্ড সেকশনে আছে, সেটা কি? নিগেটিং দ্য আর্গুমেন্টস এগেইনস্ট পোয়েট্রি। তাহলে আমরা আরেকটা জিনিস জেনে রাখলাম যে এই বইয়ে দুটো সেকশন আছে। এক, প্রথম সেকশন জুড়ে, প্রথম সেকশনের চ্যাপ্টার জুড়ে আছে গ্লোরিফাইং পোয়েট্রি, আর দ্বিতীয় সেকশনের চ্যাপ্টার জুড়ে আছে কি? নেগেটিং দ্য আর্গুমেন্টস এগেইনস্ট পোয়েট্রি। তাহলে স্বভাবতই আমরা এখন যখন নাকি গ্লোরিফিকেশন অফ পোয়েট্রি পড়বো, সেখানে আমরা এই বইয়ের কোন সেকশন নিয়ে আলোচনা করব? ফার্স্ট সেকশন নিয়ে। ফার্স্ট সেকশন নিয়ে আলোচনা করব। তাহলে কি কি পয়েন্ট, কি কি আর্গুমেন্ট দিয়ে উনি কথাগুলো, এই গ্লোরিফিকেশনের পয়েন্টগুলো প্রমাণ করেছেন? উনি প্রথম বললেন, পোয়েট্রি ইজ এ মাউন্ট অফ সিভিলাইজেশন। পোয়েট্রি ইজ আ মাউন্ট অফ সিভিলাইজেশন. In this very point, Sir Philip Sidney established that Greek civilization, Roman civilization, Asian civilization, Egyptian civilization, all the civilizations possess the instances of enough patronizing for poetry. মানে এই সভ্যতাগুলো সব কি করতো? পোয়েট্রিকে প্যাট্রোনাইজ করতো, পোয়েট্রিকে পৃষ্ঠপোষকতা যোগাতো। অতএব সিভিলাইজেশনের জেনিথে একটা সোসাইটি পৌঁছাচ্ছে কিনা তার একটা ইন্ডিকেটর হিসেবে আমাদের স্যার ফিলিপ সিডনি প্রমাণ করলেন যে পোয়েট্রি ইজ এ মাউন্ট অফ সিভিলাইজেশন আর পোয়েট্রি ইজ এ ক্র্যাডল অফ সিভিলাইজেশন। আশা করি বুঝতে পেরেছ। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। উনি সিভিলাইজেশনের আঙ্গিক থেকে পোয়েট্রিকে গ্লোরিফাই করলেন, যে পূর্বের সভ্য জাতিগুলো তারা কবিতাকে, তারা কাব্যতত্ত্বকে পৃষ্ঠপোষকতা করত। তার মানে কি? পোয়েট্রি গ্লোরিফাইড হওয়ার মতো একটা অ্যাসপেক্ট এই সিভিলাইজেশনের অ্যাঙ্গেল থেকে প্রমাণ করলেন উনি। কেমন? দ্বিতীয় কথা, পোয়েট্রি ইজ আ মিডিয়াম অফ ডিভাইন পাওয়ার। দেখো, এখানে কিন্তু স্যার ফিলিপ সিডনি উনি থিওলজির দোহাই দিয়েছেন। উনি দেখিয়েছেন যে যত ধর্মগ্রন্থগুলো, যত ধর্মীয় টেক্সটগুলো, যত ধর্মীয় প্রোগ্রামগুলো, যত ধর্মীয় অনুষ্ঠানের কথাগুলো সবগুলো কি পোয়েট্রির অবলম্বন করে। তুমি ইসলাম ধর্মের প্রোগ্রামগুলো দেখো, সেখানে এই ধর্মীয় প্রোগ্রামগুলোর মধ্যে কিন্তু কাব্যিকতা অ্যাপ্লাই করা হয়। হিন্দু ধর্মের প্রোগ্রামগুলোতে দেখো, সেখানেও ধর্মীয় প্রোগ্রামগুলো যে কি, এই যে কীর্তন, এই যে ভজন। পশ্চিমা ধর্মগুলোতেও দেখো, ডিভাইন যে জায়গাটা, থিওলজিক্যাল যে জায়গাটা, সেখানে কিন্তু পোয়েট্রি একটা নেসেসারি এন্ট্রি আছে। সো উনি এটা প্রমাণ করতে চাইলেন যে পোয়েট্রি ইজ এ মিডিয়াম অফ ডিভাইন পাওয়ার, যে পোয়েট্রি যেন তেন কোনো বিনোদনের মাধ্যম না, ডিভাইন পাওয়ার অর্জনও করা যায় পোয়েট্রি দিয়ে। এবং এখানে তোমরা পড়লে দেখবে যে উনি বলেছেন যে সে রোম্যান্স সোসাইটিতে পোয়েটদেরকে ভ্যাটিস ডাকা হতো, VATS, ভ্যাটিস ডাকা হতো, যারা অনেকটা প্রফেটদের মতো। থার্ড যে পয়েন্টটা গ্লোরিফিকেশনের, সেটা হচ্ছে পোয়েট্রি ক্যান বোথ টিচ অ্যান্ড ডিলাইট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখো, টিচিংটা, অনলি টিচিং, এটা কি? এটা অনেকটা কাঠখোট্টা, বেরসিক, হার্শ। তোমাদের প্রমোদ চৌধুরীর সে সাহিত্যের খেলা প্রবন্ধের সে কথাটা লেখা মনে আছে যে সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের বেতন নয়। তার মানে কি? এর মাঝামাঝি। এখানে আমাদের স্যার ফিলিপ সিডনি কিন্তু একইভাবে দেখিয়েছেন যে পোয়েট্রি ক্যান বোথ টিচ অ্যান্ড ডিলাইট। এটা যে শুধু টিচ করছে তা না, এটা আরো কি করছে? ডিলাইটও দিচ্ছে। তাহলে এটা যেমন ইননোবেল করছে আমাদেরকে, এটা আমাদেরকে এন্টারটেইনমেন্টও দিচ্ছে। ওকে, এই জন্য উনি আরো ভালো করে বলেছেন, পোয়েটকে বলেছেন মোরাল টিচার। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা তাহলে কি কি পেলাম? পোয়েট্রি
সিভিলাইজেশনের দিকে ধাবিত করে, অথবা সিভিলাইজেশনের প্রতিবন্ধক পোয়েট্রি নয়। পোয়েট্রি হচ্ছে মিডিয়াম অফ ডিভাইন পাওয়ার। তোমরা এই ফ্রেজ আকারে মুখস্থ করে নিলে না সহজে মুখস্থ থাকবে। তোমরা যখন ব্রড কোয়েশ্চেনগুলো আনসার করবে এই ফ্রেজগুলো একটু মেমোরাইজ করে নিবে, তাহলে তোমাদের জন্য সহজ হবে। লাস্টলি যে পয়েন্টটা সেটা হচ্ছে পোয়েট্রি ওভারপাসেস দ্য ভার্চু অফ হিস্ট্রি অ্যান্ড ফিলসফি। এখন প্রশ্ন আসতে পারে, পোয়েট্রি কি করে? পোয়েট্রি কাজ কি? পোয়েট্রি যে এত গ্লোরিফাইড হওয়ার মতো বিষয়? সহজে উত্তর আসবে, পোয়েট্রি কি করে? কপি করে, নকল করে। তোমরা আশা করি এরিস্টটলের যে পোয়েটিক্স সেখানেও পেয়েছো ইমিটেশন শব্দটা। হ্যাঁ, এরিস্টটল কিন্তু বলেছিলেন না যে পোয়েটের কাজটা কপি করা না, ইমিটেট করা। ইমিটেট করা মানে কি? পুনরঙ্কন করা, নতুন করে অঙ্কন করা, নতুন করে উপস্থাপন করা। হ্যাঁ, এই জন্য রবীন্দ্রনাথ বলেছেন, তাই সত্য যারো চিবে তুমি, কবি তব মনোভূমি, রামের জন্মভূমি অযোধ্যার চেয়েও সুন্দর। তার মানে রামের প্রকৃত যে জন্মভূমি অযোধ্যা, তার চেয়েও কবির লেখায় যে রামের জন্মভূমি অযোধ্যা ফুটে উঠবে সেটা আরো বেশি সুন্দর হবে। অতএব আমাদের সিডনি দেখালেন যে হিস্ট্রি তো অতীতের কথা বর্ণনা করে, কবিতাও তো একই কাজ করছে। তাহলে ওয়ার ইজ পোয়েট্রি সুপিরিয়র? ফ্রম হুইচ গ্রাউন্ড পোয়েট্রি and can claim itself superior? আবার কিনা বললো যে না, পোয়েট্রি তো অনেক ফিলোসফি দেয়, আমাদেরকে দর্শন দেয়। আমাদের স্যার ফিলিপ সিডনি বললেন না, দেখো পোয়েট্রি এ দুটোকে টপকে যায়। হিস্ট্রি এবং ফিলোসফির যে ভার্চু, এটার চেয়েও সুপিরিয়র হচ্ছে কি পোয়েট্রি। কেন? পোয়েট্রি আমাদেরকে কি করে না, হিস্ট্রির মতো কোনো অতীত গ্রন্থবদ্ধ কোনো আড়ষ্টতে আটকে রাখে না। ইট ডাজ নট কিপ আস রিজিড উইদিন এ রিজিড সাইকেল। আর ফিলোসফি কি করে? ফিলোসফি গিভস আস নাও ফুড ফর থট, বাট ইট ডাজ নট রিলেট উইথ আওয়ার ভেরি প্র্যাকটিক্যাল লাইফ। এই গ্রাউন্ড থেকে আসলে এই পয়েন্টটার ব্যাখ্যা এত বড় যে আজকে ছোট পরিসরের ক্লাসে আমি আসলে তোমাদেরকে বলে তৃপ্তি পাচ্ছি না। তো পোয়েট্রি ওভারপাসেস দ্য ভার্চু অফ হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি। কি করে? এটা হিস্ট্রি এবং ফিলোসফির ভার্চুকে ওভারপাস করে যায়, সারপাস করে যায়। তাহলে তোমরা এভাবে মনে রাখো যে ওভারপাসেস দ্য ভার্চু অফ হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি। তাহলে কি কি পেলাম? পোয়েট্রি গ্লোরিফিকেশনের পয়েন্ট কি কি পেলাম? পোয়েট্রি ইজ দ্য মাউন্ট অফ সিভিলাইজেশন। Poetry is the medium of divine power. Poetry can both teach and delight. Poetry overpasses the virtue of history and philosophy. আমরা তাহলে ভাই মনে রাখবো, মাউন্ট অফ সিভিলাইজেশন, মিডিয়াম অফ ডিভাইন পাওয়ার, টিচ অ্যান্ড ডিলাইট, ওভারপাসেস দ্য ভার্চু অফ হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি। এ তো গেল প্রথম টেকনিক, প্রথম মেকানিজম, প্রথম স্ট্র্যাটেজি, যেখানে আমাদের স্যার ফিলিপ সিডনি কি করেছেন? পোয়েট্রিকে গ্লোরিফাই করেছেন, রাইট? এবার তাহলে কি কাজ বাকি আছে ওনার? দ্বিতীয় কাজ হচ্ছে কি? সমালোচনার জবাব দেয়া। সমালোচনার জবাব দেয়া, টু ফেস দ্য ক্রিটিক্স, টু ফেস দ্য ক্রিটিসিজম অফ দ্য ক্রিটিক্স। তাহলে আমরা সেখানে যাবো যে নেগেশন অফ আর্গুমেন্টস এগেইনস্ট পোয়েট্রি। দেখো এখানে স্যার ফিলিপ সিডনির বিপক্ষে স্টিফেন গোশনের যে যুক্তিটি ছিল সেটি হচ্ছে, কবিতা হচ্ছে সময় নষ্ট, অযথা কি সময় নষ্ট করা। পোয়েট্রি কিছুই করতে পারে না, পোয়েট্রি শুধু সময় নষ্ট করে। এটা আনপ্রফিটেবল, পোয়েট্রি ইজ আনপ্রফিটেবল, দেয়ার আর মেনি বেটার ওয়েজ টু স্পেন্ড আওয়ার টাইম। এটার জবাবে স্যার ফিলিপ সিডনি উনি কি বলেন? দেয়ার ইজ নো আদার ব্রাঞ্চেস অফ লার্নিং মোর ফ্রুটফুল দ্যান পোয়েট্রি। উনি বললেন যে পোয়েট্রির মতো এত ফ্রুটফুল আর কোনো শাস্ত্র নাই। তোমরা একটু নোট করে নিতে পারো, মোর ফ্রুটফুল। উনি বললেন যে পোয়েট্রি কি মোর ফ্রুটফুল, এতটুকু লিখে রাখো, মোর ফ্রুটফুল। সেকেন্ড যে পয়েন্টটা উনি বললেন যে পোয়েট্রি ইজ দ্য মোস্ট ফ্রুটফুল অফ অল নলেজ, and it has the power to teach and please and also move its readers to virtuous action.
তোমরা বোধহয় বুঝতে পারলে, আবার বলছি, পোয়েট্রি ইজ দ্য মোস্ট ফ্রুটফুল অফ অল নলেজ। পোয়েট্রি এতই ফ্রুটফুল একটা নলেজ, এটা কি করে, দ্য পাওয়ার টু টিচ অ্যান্ড প্লিজ, এটা দেয় মানুষকে, and also moves its readers to virtuous action, এবং আরো কি করে, মানুষকে ভার্চুর দিকে চালিত করে। তোমরা সংক্ষেপে এভাবে লিখে নাও। এই প্রথম পয়েন্টের জবাবে উনি বলেছেন যে পোয়েট্রি অন্য যে কোনো ব্রাঞ্চের চেয়ে বেশি ফ্রুটফুল। দ্বিতীয় কথা হচ্ছে পোয়েট্রি টিচিং দেয়, পোয়েট্রি ডিলাইট দেয়, এবং পোয়েট্রি ভার্চুর দিকে চালিত করে। পোয়েট্রি গিভস আস টিচিং, ডিলাইট অ্যান্ড ড্রাইভস টুয়ার্ডস ভার্চু। তার যে কথাটা উনি এই পয়েন্টের জবাবে বলেছেন সেটা হচ্ছে পোয়েট্রি হিস্ট্রি এবং ফিলোসফির চেয়ে ফার বেটার অ্যান্ড মোর ইফেক্টিভ। দেখো তাহলে ফার্স্ট সেকশনে সেই কথাগুলোই কিন্তু আবার আসছে, এখানে রিপিটেশন হচ্ছে। তাহলে এখানে কথাগুলো কি কি পেলাম আমরা, যে পোয়েট্রি হচ্ছে মোস্ট ফ্রুটফুল, তারপরে হচ্ছে পোয়েট্রি টিচিং, ডিলাইট এবং ভার্চু দান করে, আর লাস্ট কথা হচ্ছে পোয়েট্রি হিস্ট্রি ফিলোসফির চেয়ে বেশি ফ্রুটফুল, বেশি ইফেক্টিভ এবং বেটার। সেকেন্ড পয়েন্টে আসো, কি বলেছে এখানে, পোয়েট্রি ইজ মাদার অফ লাইস। পোয়েট্রি ইজ মাদার অফ লাইস, মিথ্যার মা, মিথ্যার প্রসূতি। এটার জবাবে আমাদের স্যার ফিলিপ সিডনি বললেন, পৃথিবীতে চূড়ান্ত সত্য বলে কিছু নাই, তাই না, অ্যাবসলিউট ট্রুথ বলে কিছু নাই। তাহলে পোয়েট্রি ডাজ নট অ্যাফার্ম এনিথিং অ্যাজ ট্রুথ। পোয়েট্রি একইভাবে পৃথিবীতে চূড়ান্ত সত্য বলে কোনো কিছুকে এন্ডোর্স করে না। নাম্বার ওয়ান, পোয়েট্রি ডাজ নট অ্যাফার্ম এনিথিং অ্যাজ দ্য আলটিমেট ট্রুথ। পোয়েট সিডনি কথা হচ্ছে পৃথিবীতে চূড়ান্ত সত্য বলে যেহেতু কিছু নেই, পোয়েট্রি এন্ডোর্স করে না, সো পোয়েট্রি ডাজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট থিং। ওই যে রবীন্দ্রনাথের সেই কথাটা বললাম, যে তাই সত্য যার চিবে তুমি, কবিতব মনোভূমি, রামের জন্মভূমি, অযোধ্যার চেয়েও সুন্দর। আচ্ছা, দ্বিতীয় যে কথাটা, এটার জবাব উনি বললেন সেটা হচ্ছে, পোয়েটস নেভার লাই অ্যান্ড দে নেভার ক্লেইম দেয়ার পোয়েম টু বি ট্রুথ। কবিরা মিথ্যা বলেন না, কারণ তারা লেখার শুরুতেই তো বলে না যে আমার এই কথাটি হুবহু সত্য, যেমনটা হিস্ট্রিওয়ালা বলতে হয়, হিস্ট্রি লোককে বলতে হয় যে আমার কথা পুরোপুরি সত্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি নাটক বা তোমরা যদি কোনো ফিকশন বা কোনো স্যাটায়ার যদি পড়ে থাকো, বা টেলিফিল্ম, কোনো ফিল্ম বা কোনো সিরিয়াল যদি দেখে থাকো টিভিতে, দেখবা গোড়ায় কিন্তু বলে থাকে একদম শুরুতে যে এই নাটকটির, এই সিরিয়ালটির সমস্ত চরিত্র ঘটনা কাল্পনিক, ইহা যদি দৈবক্রমে কাহার সাথে মিলিয়ে যায় সেজন্য প্রযোজক পরিচালক দায়ী থাকিবেন না। তার মানে কি, কবি কিন্তু দাবিও করছেন আমি সত্য বলছি, তার মানে কবি নিজের কথাকে সত্য বলে দাবি করছে না, তো যে নিজের কথাকে সত্য বলে দাবি করছে না তাকে মিথ্যাবাদী বলাটা কতটা যৌক্তিক হয়। থার্ড পয়েন্টটা হচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ইন পোয়েট্রি লাইজ আর নট অ্যাপ্লাইড ডেলিবারেটলি। ইন পোয়েট্রি লাইজ আর নট অ্যাপ্লাইড ডেলিবারেটলি। তাহলে কি হয়, আমরা এখানে একটা টার্ম পাবো যে পোয়েটিক ট্রুথ। কবিতায় যে মিথ্যাটা অ্যাপ্লাই করা হয় সেটা প্ল্যান করে করা হয় না, সেটা সেটা বিশেষ একটা মহৎ মোটো নিয়ে করা হয়, সেটা একটা মহৎ মোটো নিয়ে করা হয়। কেন? দিস লাই ইজ অ্যাপ্লাইড ইন পোয়েট্রি টু গিভ এ ট্রুথ an universal dimension. So a poet makes a truth more truth. থার্ড যুক্তিটা কিভাবে জবাব দিলেন আমাদের স্যার ফিলিপ সিডনি, ইট ইজ নার্স অফ অ্যাবিউস। ইট ইজ নার্স অফ অ্যাবিউস, তার মানে পোয়েট্রি পাপ কার্যে চালিত করে, পাপের দিকে ধাবিত করে। কি জবাব দিলেন আমাদের সিডনি? তিনি বললেন যে আমি কথার সাথে একদমই একমত নই। কারণ কি, পোয়েট্রি ইন ইটসেলফ ইজ নভেল। পোয়েট্রি নিজেই হচ্ছে সৎ এবং পবিত্র, অ্যান্ড ইট ক্যানট বি কজ অফ এনি মোরাল করাপশন। পোয়েট্রি কোনো পাপের উৎস বা কারণ বা কার্যকরণ হতে পারে না। দেন পোয়েট্রি কি করে নার্স অফ অ্যাবিউস হবে? তোমরা প্রথম পয়েন্টটা নিয়েছো তো, পোয়েট্রি কখনো কোনো পাপের কার্যকারণ হতে পারে না, কারণ ইট ইটসেলফ ইজ আ নভেল থিং। সেকেন্ড পয়েন্ট, এই যে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর পয়েন্ট আছি আমরা, এই দেখো দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে পোয়েট্রি বোথ ইন্সপায়ার্স অ্যান্ড এলিভেটস আওয়ার সোলস। পোয়েট্রি আমাদের সোলকে যেমন
আমোদিত করে, তেমনি কি করে উন্নত করে, আমাদের ভাবনার লক্ষ্যে উন্নত করে। তোমরা 4th ইয়ারে গেলে একটা টেক্সট পড়বে ম্যাথু আর্নল্ডের স্টাডি অফ পোয়েট্রি। সেখানে বলেছে যে একটা সময় আসবে যখন পৃথিবীতে ধর্মের প্রয়োজন উঠে যাবে, কিন্তু পোয়েট্রির প্রয়োজন ফুরিয়ে যাবে না। লাস্ট যে কথাটা বলেছেন এটার জবাবে উনি, নার্স অফ অ্যাবিউস এই পয়েন্টটার জবাবে উনি বলেন যে পোয়েট্রি ইজ দ্য অ্যাবিউস অফ পোয়েট্রি, পোয়েট্রি ইটসেলফ ইজ নট দ্য অ্যাবিউস অফ পোয়েট্রি অ্যান্ড ইট ডাজ নট লিড এনিবডি টু দ্য সিন। যদি কেউ সিনের দিকে ধাবিত হয় তাহলে এটা তার ব্যক্তিগত অযোগ্যতা বা সীমাবদ্ধতার জন্য ধাবিত হয়, এটা পোয়েট্রি ব্যর্থতা না। আসলে লাস্ট পয়েন্ট, আমাদের স্টিফেন গোশন এরপরে যুক্তি দিয়েছেন যে তোমাদের পোয়েট্রি যদি এত ভালোই হয় তাহলে পোয়েটদেরকে কেন প্লেটো তাড়িয়ে দিয়েছিলেন তার রাজ্য থেকে? হ্যাঁ, উনি এ কথার জবাবে বলেছেন যে প্রথম বলেছেন যে পোয়েট্রি বা পোয়েটকে প্লেটো তার আইডিয়াল স্টেট থেকে নির্বাসিত করেছেন কথাটি সত্য নয়। প্রথম কথা উনি বলেছেন এটা একটা ডাহা মিথ্যা কথা। কেন বলেছেন? যে প্লেটো শুধুমাত্র লুডিক্রাস পোয়েট যারা, একটু বানানটা লিখে নিতে পারো, LUDICROUS, লুডিক্রাস পোয়েট যারা তাদেরকে তাড়িয়ে দিতে চেয়েছেন। এরপরে পয়েন্টটা খুব মজার, উনি এরপরে বলেছেন যে পোয়েটরা যদি এতটাই প্লেটোর কাছে অপছন্দনীয় হন, প্লেটো নিজেও তো কাব্য চর্চা করেছেন। প্লেটো নিজে কি করেছেন? প্লেটো হিমসেলফ প্র্যাকটিস পোয়েট্রি। এবং প্লেটো যে তার আদর্শ রাষ্ট্র কল্পনা করেছেন আইডিয়াল স্টেট, সেটাও একটা কাব্য চিন্তারই ফসল। তাহলে আমরা কি কি পয়েন্ট পেলাম 4 নম্বর পয়েন্টের জবাবে? প্রথম পেলাম যে প্লেটোর কথা, প্লেটো কবিদেরকে বিতাড়িত করেছেন, প্লেটো ব্যানিস্ট পোয়েটস ফ্রম হিজ আইডিয়াল স্টেট ইজ দ্য ট্রু। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্লেটো ব্যানিস্ট অনলি দ্য রুডিক্রাস পোয়েটস অফ দ্য সোসাইটি। থার্ড পয়েন্ট পেলাম যে প্লেটো হিমসেলফ প্র্যাকটিস পোয়েট্রি ইন হিজ লাইফ টাইম। ফোর্থ পয়েন্ট হচ্ছে যে আমাদের প্লেটো নিজেও, প্লেটো হিমসেলফ অ্যাকোয়ার্ড হিজ নলেজ ফ্রম পোয়েটিক ফ্যাকাল্টি, অ্যান্ড হিজ an ideal state, his concept of an ideal state is a spectacular instance of his favor of poetry. ওকে, তাহলে এরপরে আমরা যে জায়গাটা যাব, একদম কনক্লুশনে চলে এসেছি আমরা। চলো, শেষ কথা হচ্ছে আমাদের স্যার ফিলিপ সিডনি পোয়েট্রিকে মহিমান্বিত করলে নেই বলে যে যেমন এটা শুধু এন্টারটেইনমেন্টই নয়, এটা মোরালিটিও শেখায়। সো a poet is a moral entertainer, a poet is a moral teacher, and a poet is a entertainer side by side. তো আমরা আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আজকের ক্লাস লেকচারের উপরে, তাহলে তোমরা এই লেকচারটির নিচে, এই ক্লিপটির নিচে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে তোমরা নির্দ্বিধায় প্রশ্ন করে রাখতে পারো। আগামী কোনো ক্লাসে আমরা আবার মিলিত হলে এই বিষয়ে যদি কোনো সাপ্লিমেন্টারি আলাপ থাকে আমরা সে আলাপ সম্পন্ন করব এবং সে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এই করোনা প্যান্ডেমিকের মধ্যে আমরা স্বাস্থ্যের প্রয়োজনে যার যার ঘরে অবস্থান করছি, কিন্তু আবার শিক্ষার প্রয়োজনে আমরা অনলাইনে হাজির হয়েছি। তো আমাদের এই পথ চলা এবং এই বিকল্প পাঠ আমাদের যেন ফ্রুটফুল হয়, এবং এই ব্যাপারে তোমাদের যদি কোনো চাওয়া থাকে, তোমাদের যদি কোনো ডিজায়ার থাকে, তোমরা নির্দ্বিধায় জানাবে। আমরা শেষ করব স্যার ফিলিপ সিডনির সেই একটি কথা দিয়ে। তিনি বলেছেন যে যে মানুষ পোয়েট্রিকে ভালোবাসতে পারে না সে মানুষ কি করবে না, সে মানুষ একটা সনেট বা এপিটাফের অভাবে মারা যাবে। উনি এরকম বলেছেন যে all poet haters may never win love for want of a sonnet. একটি সনেটের অভাবে সমস্ত কবিতার নিন্দুকেরা পরাজিত হবে, মারা যাবে। মে দে বি ফরগটেন ফর ওয়ান্ট অফ অ্যান এপিটাফ, এমনও হতে পারে তাদের গোরস্থানে, তাদের কবরে, তাদের সমাধিতে কোনো এপিটাফ লেখা হবে না। তো আমরা অ্যানাপোলজি ফর পোয়েট্রির আজকের এই পড়া এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।
অল দ্য ভেরি বেস্ট।